মডার্নার টিকা নিতে ঢাকাসহ 12 সিটিতে উপচে পড়া ভিড়। কোভিড নিয়ন্ত্রণে গণহারে টিকাদান বড় হাতিয়ার। একদিনে সারা দেশে 203 জনের মৃত্যু। ঈদের জন্য বুধবার মধ্যরাত থেকে 8 দিন চলবে বাস, ট্রেন, লঞ্চ, বিমান। খোলা থাকবে শপিং মল। 23 জুলাই থেকে 2 সপ্তাহ গার্মেন্টস সহ সবকিছু বন্ধ। রাজধানীর সরকারি ভবনগুলো এখন যেন এডিসের ডিপো। সমন্বিত পদক্ষেপ না নিয়ে চিরুনি অভিযানে কাজ হবে না, মন্তব্য বিশেষজ্ঞদের। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়, সঙ্গে আছি মাকসুম আলম খান। মডার্নার টিকা প্রয়োগের প্রথম দিনই রাজধানী সহ দেশের 12টি সিটি কর্পোরেশনে কেন্দ্রে কেন্দ্রে ছিল মানুষের ঢল। নির্ধারিত টিকার চেয়ে প্রত্যাশীর উপস্থিতি বেশি থাকায় কোথাও কোথাও হিমশিম খেতে হয় পরিস্থিতি সামলাতে। অনিশ্চয়তা কাটিয়ে টিকা কার্যক্রমে গতি আসায় সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ। এদিকে কোভিড নিয়ন্ত্রণে গণহারে টিকা প্রয়োগকেই বড় হাতিয়ার হিসেবে বিবেচনা করছেন নীতি নির্ধারকরা। দীর্ঘ অপেক্ষার পর মিলছে টিকা। মডার্না টিকা প্রয়োগের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকেই ঢাকার 2 সিটির কেন্দ্রে কেন্দ্রে চোখে পড়ে প্রত্যাশীদের লম্বা সারি। দেশের আকাশে টিকা নিয়ে অনিশ্চয়তার যে কালো মেঘ জমেছিল তা কেটে যাওয়ায় উচ্ছ্বসিত টিকা গ্রহীতারা। আজকে আমি খুব এক্সাইটেড ভ্যাকসিন দিতে পেরে। টিকা দেওয়াটাই হচ্ছে যে জরুরি, রাদার দেন কোন দেশের টিকাটা দিচ্ছে। ভালো লাগছে ভ্যাকসিনটা নিবন্ধন করেছে, যেদিন পরের দিনই মেসেজ আসছে। আমি মেন্টালিও অনেকটা থাকবো যে আমি ভ্যাকসিনের কিছুটা সুরক্ষা আছি। আমি আমার স্ত্রীক দিলাম এবং খুব ভালো, সিস্টেম খুব ভালো। মানে চিন্তা করি না যে এত তাড়াতাড়ি পাবো। খুব কম সময়ের মধ্যে এটা পেয়েছি, যে নিবন্ধনটা পেয়েছি, এটার জন্য খুবই খুশি। তবে কাউকে কাউকে ফিরে যেতে হয় হতাশ হয়ে। কর্তৃপক্ষ বলছে SMS না পাঠানোর পরও অনেকে কেন্দ্রে ভিড় করায় হিমশিম খেতে হয়েছে। বললো যে ভ্যাকসিন একদম শেষ, টোকেনও শেষ, আজকে দেওয়া যাবে না, কালকে আসেন। মাত্র বললো যে ভ্যাকসিন শেষ, আজকে হবে না। তো আমরা আড়াই ঘন্টা দাঁড়াই থাকি, কেমন লাগে। আগের থেকে আমাদেরকে যা জানাবে ওই রকম মেসেজ দেই। অনেকে আছে ডিফল্টার, যারা আগে মেসেজ পেয়েছে আসে নাই, তারা যখন এখানে আসে তখন হ্রাস বেড়ে যায়। রাজধানীর বাইরে বাকি 10 সিটি কর্পোরেশন এলাকায়ও গণহারে মডার্না টিকা প্রয়োগের প্রথম দিন দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সুশৃঙ্খল পরিবেশে টিকাটা দিতে পারলাম, খুব ভালো লাগে। উৎসব মুখর পরিবেশে টিকা দিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা শীঘ্রই আমাদের ক্লাসে ফিরে গিয়ে ক্লাসরুমগুলোকে কলরত করে তুলতে চাই। দেশে কোভিড নিয়ন্ত্রণে এখন গণহারে টিকা প্রয়োগকেই বড় হাতিয়ার করতে চান নীতি নির্ধারকরা। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব যত বেশি মানুষকে টিকা দেওয়া যায়, আমরা সেভাবেই কাজ করছি। আমরা মোটামুটি ভালো ভালো সুখবর পাচ্ছি। উই হ্যাভ বিন ট্রাইং হার্ড। আরও 3 মিলিয়ন আমরা যেটা পেয়েছি ইউরোপিয়ান থেকে আন্ডার কোভ্যাক্স, এইগুলো শিপমেন্টের জন্য রেডি হয়ে আছে। এনি মিনিট ইট উড কাম। এদিকে জেলা উপজেলা পর্যায়ে গণহারে সিনোফার্মের টিকা প্রয়োগের দ্বিতীয় দিনেও ছিল উপচে পড়া ভিড়। আর রাজধানীর 7 কেন্দ্রে প্রবাসীদের দেয়া হচ্ছে ফাইজারের টিকা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কয়েকদিন ধরে প্রতিদিনই 11,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছেন। প্রতিদিন মৃত্যুর সংখ্যাও 200-র ওপরে। এরপরেও সচেতন না হয়ে শেষ সময়ে রোগীরা ছুটছেন চিকিৎসা নিতে। আর প্রত্যন্ত অঞ্চলে গুরুতরদের জন্য মিলছে না তাৎক্ষণিক অক্সিজেন সেবাও। সবশেষ সারা দেশে একদিনে আরও 203 জন মারা গেছেন, শনাক্ত 12,000-এর ওপরে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। কান্না, আহাজারি আর রোগীদের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে হাসপাতালগুলো। জীবন মৃত্যুর দোলাচলে প্রতিটি ক্ষণ। অক্সিজেন সিলিন্ডার নিয়ে স্বজনদের ছুটোছুটি এখন নিত্য ব্যাপার। আইসিইউ সিরিয়াল পেতে পেতে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়ছে। তারপরও পজিটিভ হওয়ার ভয়ে টেস্ট না করিয়ে জ্বর সর্দি নিয়েই দিব্যি ঘুরছেন লোকজন। স্বাস্থ্যবিধি মানার বালাই নেই রোগীর স্বজনদের মাঝেও। আইসিইউ খুবই চাপ এবং সারা রাতি রোগী আসতেছে। আমি রাত 4টার সময় আনি আমার বাবাকে এখানে ভর্তি করছি। কালকে একটা রোগী মারা গেছে, আপনার গেট পাড়া নিতেই মারা গেছে, নিয়ে ভর্তি করতে পারছে না। দক্ষিণাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। ঢাকার পরেই সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা অঞ্চলে, মারা গেছেন 53 জন। চট্টগ্রামেও পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর তালিকা। 24 ঘন্টায় বিভাগটিতে মারা গেছেন 30 জন। ভারতীয় ধরন শনাক্তের পর থেকেই সীমান্তবর্তী রাজশাহীতে উচ্চ সংক্রমণ। 24 ঘন্টায় অঞ্চলটিতে 27 জনের মৃত্যু হয়েছে। এই ইনফেকশনের রেটটা রাজশাহী ক্রস করে আমাদের বগুড়া, সিরাজগঞ্জের ওদিকে যাচ্ছে।
তো সেই ক্ষেত্রে আমার মাঝে মনে হচ্ছে যে এই চেয়ে রোগী কিন্তু হয়তো নাও বাড়তে পারে এখানে। লাগামহীন পরিস্থিতি রংপুর বিভাগেও। হাসপাতালগুলোতে রোগীর চাপ ভয়াবহ। একদিনেই মারা গেছেন 15 জন। অক্সিজেন ঠিকঠাক মতো সাপ্লাই হচ্ছে না, এই জন্য রোগী মারা যাচ্ছে, অক্সিজেন কম এবং সিট সংখ্যাও কম। জুন মাসের মাঝামাঝি সময় থেকে ময়মনসিংহে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। 24 ঘন্টায় বিভাগটিতে 7 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের ঝুঁকি বাড়ছে দক্ষিণাঞ্চলের বরিশালে। 24 ঘন্টায় 5 জন মারা গেছেন, আর সিলেট বিভাগে মৃত্যু হয়েছে 5 জনের। উচ্চ ঝুঁকিতে থাকা যশোরে মৃত্যু হয়েছে 9 জনের। এছাড়াও 24 ঘন্টায় কুষ্টিয়ায় 9 জন, ঠাকুরগাঁয়ে 7 জন মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ। ঈদের জন্য বুধবার মধ্যরাত থেকে স্বাস্থ্যবিধি মেনে চালু হচ্ছে সবকিছু। সারা দেশে চলবে বাস, ট্রেন, লঞ্চ ও বিমান। খুলবে শপিং মল, দোকানপাট। তবে 23 জুলাই থেকে 2 সপ্তাহ সব বন্ধ করে কঠোর বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই 2 সপ্তাহ বন্ধ থাকবে গার্মেন্টস সহ সব শিল্প কারখানাও। এদিকে কঠোর বিধিনিষেধের 13তম দিনে রাজধানীর সড়কে গাড়ির ব্যাপক চাপ ছিল। খুলেছে অনেক দোকানপাটও। এই দৃশ্য দেখে কে বলবে দেশে চলছে কঠোর বিধিনিষেধ, যেখানে জরুরি প্রয়োজন ছাড়া যে কারো ঘর থেকে বের হলেই জেল জরিমানা হওয়ার কথা, সেখানে মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ি মোড়ে কোনো কিছুর যেন তোয়াক্কা নেই। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বৃহস্পতিবার ভোর থেকে কোরবানির ঈদ সামনে রেখে 8 দিনের জন্য লকডাউন শিথিল হতে যাচ্ছে, যেখানে কঠোর বিধিনিষেধ মেনে এক আসন ফাঁকা রেখে চলতে পারবে বাস, লঞ্চ, রেল ও বিমান। তবে নির্দিষ্ট তারিখের 2 দিন আগেই এদিন রাজধানীর সড়ক গাড়িতে ঠাসা। যাত্রীরা বলছেন অফিস খোলা, তাই বাধ্য হয়ে বের হয়েছেন তারা। সড়কে জনসমাগম বাড়ার পাশাপাশি খুলতে দেখা গেছে বেশ কিছু এলাকার দোকানপাটও। সব অফিস আদালত খোলা, তো লোক বাসা বসে কি করবে? চাকরি থাকবে না, সব কিছু তো খোলা, খালি গণপরিবহনটাই বন্ধ। ভাড়া হয়েছে হলো 20 টাকা, সেখানে আমাদের ভাড়া যাচ্ছে 200 টাকা করে। আমাদের তো পেটে ভাত নাই, খাইতে হইব না। এই দোকান ভাড়া, তারপরে মিস্ত্রির বেতন, এগুলো কোথা থেকে আসবে? এদিকে নতুন প্রজ্ঞাপনে 8 দিন শিথিল রেখে আগামী 23 জুলাই ভোর থেকে 5ই আগস্ট পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধের ঘোষণা দিয়েছে সরকার, যেখানে সকল ব্যক্তিগত ও গণপরিবহন এবং দোকানপাটের পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে সকল শিল্প কলকারখানাও। তবে সীমিত পরিসরে খোলা রেখে আর্থিক প্রতিষ্ঠানের সেবা চালু থাকবে। সকল প্রকার কলকারখানা বন্ধ থাকবে 23 জুলাই থেকে 5 আগস্ট রাত 12টা পর্যন্ত। যানবাহন চলাচল বন্ধ থাকবে। চলমান কঠোর বিধিনিষেধের 13তম দিনে সড়কে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতাও তুলনামূলক কম ছিল। কাগজে কলমে কঠোর বিধিনিষেধ, কিন্তু বাস্তবে প্রায় সবই খোলা। চিকিৎসা বিজ্ঞান বলছে এমন লকডাউন কখনোই ইতিবাচক ফল বয়ে আনবে না। তাই সংশ্লিষ্টরা বলছেন করোনা সংক্রমণ রোধ করতে হলে আরও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আগামী 19 তারিখের মধ্যে পোশাক শ্রমিকদের জুন মাসের বেতন ও উৎসব ভাতা পরিশোধ করতে শিল্প মালিকদের নির্দেশনা দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী। বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এক সভা শেষে তিনি এই নির্দেশ দেন। সরকারের নির্দেশনা মেনেই কারখানা চালানোর কথা জানায় মালিকপক্ষ। এ সময় শ্রমিকদের ঝুঁকি ভাতা ও অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার দাবি জানান শ্রমিক নেতারা। করোনাকালে যতবারই আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে পোশাক কারখানা, ততবারই নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন শ্রমিকরা। এবার ঈদে যেন তেমন কোনো ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্য করণীয় ঠিক করতে শ্রম ভবনে মঙ্গলবার বিকেলে মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসেন শ্রম প্রতিমন্ত্রী। বৈঠকে দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করার পাশাপাশি করোনা ভাইরাস থেকে তাদের সুরক্ষার দাবি জানান শ্রমিক নেতারা। ঝুঁকি ভাতা নিশ্চিত করতে হবে। সরকার মালিক উভয়কে অনুরোধ করব কিভাবে ঈদের পরে গ্রামীণ সরকাররা ভ্যাকসিন পেতে পারে এটা নিশ্চিত করবেন। একটি কারখানায় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। মালিকরা জানান শিল্পের স্বার্থে সরকারের সব ধরনের নির্দেশনা বাস্তবায়ন করবেন তারা। বেতন বোনাস আমাদের দিতে হবে এবং ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব। শ্রমিক ভাই বোনেরা যদি ভালো থাকে, আমার প্রতিষ্ঠান ভালো চলবে, আমার ব্যবসা ভালো চলবে। কোভিড সিচুয়েশনকে মোকাবেলা করার জন্য যেই সিদ্ধান্তই নেক না কেন,
ডেফিনেটলি আমরা সরকারের সেই সিদ্ধান্তের সাথে একমত থাকবো। এ সময় ঈদের ছুটিতে শ্রমিকদের দূরের গন্তব্যে না যাওয়ার আহ্বান জানিয়ে ঈদের ছুটির আগেই বেতন ভাতা পরিশোধে মালিকদের নির্দেশ দেন শ্রম প্রতিমন্ত্রী। 19 তারিখের মধ্যেই জুন মাসের বেতন এবং বোনাস পরিশোধ করিবেন প্রত্যেক গার্মেন্টসের মালিক। ছুটিতে শ্রমিকরা বাড়ি গেলে ছুটি শেষে কঠোর লকডাউনের মধ্যে কিভাবে কর্মক্ষেত্রে ফিরবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা আসেনি শ্রমিক মালিক সরকার 3 পক্ষের এই বৈঠক থেকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। করোনায় আয় কমে যাওয়া মানুষের কাছে টিসিবির পণ্য যেন সোনার হরিণ। লাইনে দীর্ঘ অপেক্ষার পর অনেককেই ফিরতে হয় খালি হাতে। আরও বেশি মানুষকে এই সেবার আওতায় আনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বড় অঙ্কের ভর্তুকি দেওয়ার পরও বাণিজ্য মন্ত্রণালয় বলছে আগামী মাস থেকে বাড়ছে টিসিবির বিক্রি কার্যক্রম। কামরুল হাসান সবুজের আরও একটি রিপোর্ট। টিসিবির ট্রাক আসেনি, এসেছে মানুষ। অপেক্ষা যত দীর্ঘই হোক না কেন সুলভ মূল্যের তেল, চিনি ও মসুর ডাল নিয়েই ঘরে ফিরতে চান তারা। টিসিবির পণ্য কখন আসবে তাই অপেক্ষায় আছে। সংসার যেমন আয় এমন ব্যয় করতে হবে। অনেক সাশ্রয়ী পাওয়া যায় বলে ঘন্টার পর ঘন্টা হলো আমরা এখানে এসে ওয়েট করি। রাজধানী ঘুরে দেখা গেল এবার প্রায় সবখানেই ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রির 3 ঘন্টার মধ্যেই শেষ। কারণ বাজার দরের চেয়ে 180 টাকা কমে 5 লিটার সয়াবিন, 20 টাকা ও 15 টাকা কমে মিলছে 1 কেজি করে ডাল চিনি। ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে ভাই চলতেছে। আমরা যে সব পরিমাণ মানুষ দাঁড়াই, অর্ধেক লোক পার হইতে হইতে তেল শেষ বা চিনি শেষ। তথ্য বলছে এবারের কার্যক্রম চালাতে সরকারি এ বিপণন সংস্থাটিকে প্রতিদিন ভর্তুকি দিতে হচ্ছে তেল বাবদ গড়ে 1,53 লাখ টাকা এবং ডালচিনিতে 71 লাখ টাকা। বিপরীতে 450 ট্রাকে সর্বোচ্চ বরাদ্দ ধরলেও দেশব্যাপী 2 লাখ মানুষও পাচ্ছে না টিসিবির ডাল, তেল, চিনি। করোনাকালে দরিদ্র মানুষের সংখ্যা যখন দিন দিন বাড়ছে, সেখানে দ্রুত এমন কার্যক্রমের পরিসর বাড়ানোর তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। এই ধরনের সাপোর্ট যত বেশি সংখ্যক লোককে আরো বেশি পরিমাণে যদি দেওয়া সম্ভব হয় দেওয়া উচিত। মোটেও চিন্তা করা উচিত না যে আমাদের ট্যাক্সের টাকা থেকে কত টাকা ভর্তুকি আমরা দিচ্ছি। সত্যিকার অর্থে এইসব জায়গায় তো ভর্তুকি যাওয়া উচিত। জীবন বাঁচানোর থেকে বড় মিশন আর সরকারের কিছু নাই। পরিস্থিতি বিবেচনায় আরও কিছু পণ্য যুক্ত করা এবং বরাদ্দের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানালেন বাণিজ্য সচিব। ঈদের পরবর্তীতে যে স্লটে এই বিপণনে যাব তখন আরো বেশি পণ্য বাজারজাত করার পরিকল্পনা আমাদের আছে। কোন পদ্ধতিতে এই কার্যক্রম চালালে ভর্তুকি কমিয়ে সেবার আওতা আরও বাড়ানো সম্ভব তা নিয়েও কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গেল বছরের মতো এবারও করোনায় নতুন প্রণোদনা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় ঢেউয়ে কঠোর বিধিনিষেধে কাজ হারানো বিভিন্ন পেশার শ্রমজীবী ও নিম্নবিত্ত মানুষের জন্য নতুন 5টি প্যাকেজ ঘোষণা করেন তিনি। এই প্যাকেজের আওতায় 3,200 কোটি টাকার সহায়তা দেওয়া হবে। প্রাণঘাতী করোনায় রুগ্ন স্বাস্থ্য খাতে শুধু মানুষের মৃত্যুই নয়, বিপর্যয় ঘটে গেছে কোটি কোটি মানুষের জীবিকার প্রশ্নে। জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় রেখে দেশ পরিচালনার নীতিতে মানুষ কিছুটা রক্ষা পেলেও দীর্ঘ সময় কঠোর বিধিনিষেধে কাজ বন্ধ হয়ে সহায় সম্বল হারানোর সংখ্যাটাও নেহাত কম নয়। দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের প্রভাব বেড়ে যাওয়ার পর থেকে থেমে থেমে বিধিনিষেধের ঘোষণা আসতে থাকে সরকারের তরফ থেকে। চলতি মাসের প্রথম দিন থেকে এর ব্যাপকতা বাড়লে আবারও হাহাকারের কান্না জমে সমাজের নানা প্রান্তে। দ্বিতীয় ঢেউ সামলাতে গিয়ে যারা চরম আর্থিক দুর্দশায় পড়েছেন এমন শ্রেণীর সহায়তার জন্য এবারও 5টি প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কার্যালয় সূত্রে জানা গেছে, দিনমজুর, পরিবহন শ্রমিক, নৌ পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রত্যেকে নগদ 2,500 টাকা করে পাবেন। এ খাতে মোট বরাদ্দ 450 কোটি টাকা। শহর এলাকায় নিম্নবিত্ত মানুষের জন্য খোলা বাজার পরিচালনায় 150 কোটি টাকা। 333 নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেতে জেলা প্রশাসকদের অনুকূলে 100 কোটি টাকা। গ্রামীণ এলাকায় কর্মসৃজনে ঋণ সহায়তা বাবদ 1,500 কোটি টাকা এবং পর্যটন খাতের হোটেল, মোটেল, থিম পার্কের কর্মচারীদের বেতন পরিশোধে ঋণ বাবদ 1,000 কোটি টাকা দেয়া হবে বিশেষ প্যাকেজের আওতায়। গেল বছরেও পরিস্থিতি সামাল দিতে শ্রমজীবী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য প্রধানমন্ত্রীর তরফ থেকে 23টি প্যাকেজে 1,28,441 কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছিল। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে আরও থাকছে।
চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে 999 ফোন দিয়ে ধর্ষণ থেকে বাঁচল স্কুল ছাত্রী। চট্টগ্রামে ইউপি সদস্যের কার্যালয় থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, 3 জন আটক। রাজধানীর বেশিরভাগ সরকারি ভবনই যেন এডিসের ডিপো। নিয়মিত দেখভাল না করায় ভবনগুলোতে বিশেষ করে পার্কিং এলাকায় জমছে পানি, তৈরি হচ্ছে মশার প্রজনন ক্ষেত্র। কীটতত্ত্ববিদরা বলছেন, সমন্বিত উদ্যোগ না নিলে চিরুনি অভিযানে কাজ হবে না। এদিকে মঙ্গলবার উত্তর সিটি এলাকায় বেশ কয়েকটি ভবনের মালিককে প্রায় 3 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একটি সরকারি ভবনের পার্কিং এর জায়গা এটি। স্যাঁতস্যাঁতে গুমট, কোনায় কোনায় জমে আছে পানি। এতেই নিশ্চিন্তে বংশ বিস্তার করে যাচ্ছে ডেঙ্গু বাহক এডিস মশা। রাজধানীর কারওয়ান বাজারে সারি সারি এসব অট্টালিকার অধিকাংশেরই এমন অবস্থা। পেট্রো বাংলা কিংবা বিটিএমসির মতো ভবন এখন এডিসের চারণভূমি। কর্তৃপক্ষ তো দেখেই না, মশক কর্মীদেরও ভেতরে যাবার অনুমতি মেলে না। আবার চোখের সামনে লার্ভা দেখেও নিজেদের সচেতন বলেই জাহির করেন তারা। এটা হয়তোবা কেমনি হয়েছে, কিন্তু আমরা এবারে 100% সচেতন। আমরা সরকারি ভবন আমরা আসলে বলে যে এখানে তো ঢোকা নিষেধ। বসতবাড়িতে সচেতনতা বাড়লেও নির্মাণাধীন ভবন আর সরকারি প্রতিষ্ঠান এডিস নিধনে বড় অন্তরায় মানছে সিটি কর্পোরেশন। সার্বিক পরিস্থিতিটা খুব বেশি এনকারেজিং বলা যাবে না, কারণ অনেক ভবনেই আমরা এডিস মশা লার্ভা পাচ্ছি। সরকারি ভবনে বেশি পাচ্ছি, নির্মাণাধীন ভবনে বেশি পাচ্ছি। তবে ব্যক্তি থেকে প্রতিষ্ঠান সব পর্যায় থেকে একসাথে কাজ না করলে এই অভিযানের সুফল মিলবে না বলে মত বিশেষজ্ঞদের। যার বাড়ি তাকেই সচেষ্ট হতে হবে, শুধু আইন দিয়ে সব কিছু হবে না আর কি। এটা একটা সম্মিলিত ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিতে হবে আর কি। অধিদপ্তরের হিসেবে সবশেষ 24 ঘন্টায় রাজধানীতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 70 জন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেওয়ার পাশাপাশি 999-এ ফোন দিয়ে ধর্ষককে আটকের মাধ্যমে অদম্য সাহসিকতা দেখিয়েছে চট্টগ্রামের এক কিশোরী। অভিযুক্তকে আটকের পর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা। বুদ্ধিমত্তায় আর সাহসিকতায় নিজেকে রক্ষা করতে পেরে উচ্ছ্বসিত সেই কিশোরী। ফেসবুকে পরিচয় একই এলাকার নবম শ্রেণী পড়ুয়া এক কিশোরীর সঙ্গে। পরে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে সেই কিশোরীকে। এক পর্যায়ে ছবি ফটোশপে বিকৃত করে নানাভাবে ব্ল্যাকমেইল করত স্থানীয় বখাটে জাহাঙ্গীর। এক সময় বাসায় একা পেয়ে 2 বার ধর্ষণ করে কিশোরীটিকে। তৃতীয়বারে এসে প্রতিরোধ গড়ে 14 বছর বয়সী মেয়েটি। ধর্ষকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে তাৎক্ষণিক 999-এ ফোন করে সাহায্য চায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আবার আমার ছবি ফেসবুক থেকে নিয়ে ওগুলা খারাপভাবে এডিট করে এবং আমাকে ওগুলা দিয়ে ব্ল্যাকমেল করে। আমি তারকেও পাত্তা দিই না, কিন্তু একদিন যখন আমি বাসায় একা ছিলাম তখন সেই সুযোগটা নেয়। টিভিতে দেখে এবং নানাভাবে জেনে 999-এর প্রতি আস্থা রাখে কিশোরী। লোকলজ্জার ভয়ে বাবা মাকেও নির্যাতনের বিষয়টি জানায়নি কিশোরী। ভরসা রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি। সে সর্বাত্মক চেষ্টা করছে এই নিপীড়কের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তো এক পর্যায়ে তার ভিতরে ফিলিংস আসে যে এটার প্রতিবাদ করতে হবে। সে 999-এর প্রতি আস্থা পেয়ে 999-কে বিষয়টি জানায় এবং আমাকে জানাইলে তাৎক্ষণিকভাবে আমরা কাজ শুরু করি। নিজের মেয়ের সাথে অন্যায়কারী ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবি গার্মেন্টস কর্মী মায়ের। আমার মেয়ের সাথে যেটা হয়েছে, অনেক অন্যায় করা হয়েছে, সেটার জন্য আমি বিচার চাই, যেন আমি ভালো বিচার পাই, যেন দ্বিতীয়বার আর কারোর সাথে এ ধরনের ঘটনা না ঘটে। আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে রিমান্ড চাওয়া হবে বলে জানায় ডবলমুরিং থানা পুলিশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কোরবানির পর 24 ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। স্বাস্থ্যবিধি মেনে একমুখী চলাচল ব্যবস্থা রেখে পরিচালনা করতে হবে পশুর হাট। বিধিনিষেধ কার্যকর করতে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এই নির্দেশনা দেয়া হয়। করোনার থাবা মাথায় নিয়ে এবারও কোরবানির প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিথিল করা হয়েছে লকডাউন। সারা দেশে বসবে পশুর হাট। ব্যবস্থা রাখা হয়েছে অনলাইন পশুর হাটের। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় খামারে 1,20,00,000 পশু প্রস্তুত আছে কোরবানির জন্য। পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় সভায় নির্দেশনা দেওয়া হয়, যান চলাচলে বিঘ্ন ঘটে এমন সড়কের পাশে হাট বসানো যাবে না। নির্ধারিত স্থানে পশু জবাই করতে হবে। 24 ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে বর্জ্য। আমরা অনলাইনকে প্রমোট করছি, পাশাপাশি ফিজিক্যাল মার্কেট যদি চলে তাহলে সেখানে যেন নাকি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এটা
পরিচালনা করা হয়, বাজারগুলো যেন হয়, সেজন্য আমরা আহ্বান জানিয়েছি। ঢাকার 2 মেয়র জানান এরই মধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। 2 সিটি কর্পোরেশনের বর্জ্য সংগ্রহে 7.5 লাখ পলিব্যাগ বিতরণ করা হবে। পশুর হাটে থাকবে স্বেচ্ছাসেবক জনপ্রতিনিধিরা। পশু কোরবানির জন্য নিজস্ব স্থান ঠিক করেছি। 700 জন ইমাম এবং 1000 জন মাংসকে আমরা দেওয়ার জন্য কষাই আমরা রেডি করেছি। আমরা 6 লক্ষ পলিব্যাগ দিচ্ছি বিভিন্ন বাড়িতে বাড়িতে। এর মধ্যে 20,000 পলিব্যাগ হবে বায়োডিগ্রেডেবল। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আমরা এবারও একটি সুষ্ঠু শৃঙ্খলার মধ্যে এই পুরো ঈদ উল আজহার কার্যক্রমটা আমরা সম্পন্ন করতে পারব। ঢাকার বাইরে অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভায়ও কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনায় এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে। কোরবানির পশু জবাই করার জন্য 304টি স্থান নির্ধারণ করেছি এবং এই সমস্ত স্থানে আমরা পর্যাপ্ত ব্লিচিং পাউডার সরবরাহ। বৈঠকের সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে তদারকি করা হবে। মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ঈদে 38 জোড়া আন্তনগর ও 19 জোড়া মেইল কমিউটার দিয়ে 15 জুলাই থেকে শুরু হচ্ছে ট্রেন চলাচল। এক আসন ফাঁকা রেখে বসবে যাত্রী। সব টিকিট বিক্রি হবে অনলাইনে। ধুয়ে মুছে প্রস্তুত করা হয়েছে ট্রেন ও কমলাপুর রেলওয়ে স্টেশন। দীর্ঘ বিরতির পর মাত্র 7 দিনের জন্য সচল হচ্ছে ট্রেনের চাকা। সারা দেশে 38 জোড়া আন্তনগর ও 19 জোড়া মেইল কমিউটার ট্রেন দিয়ে সীমিত আকারে চলবে ট্রেন। এক সিট ফাঁকা রেখে বসবেন যাত্রী। 50% টিকিটের পুরোটাই বিক্রি হবে অনলাইনে। মন্ত্রী জানান, মাস্ক ব্যতীত কোনো যাত্রী ট্রেনে উঠতে পারবেন না। উইদাউট মাস্ক কোনো ট্রেনে কোনো যাত্রী উঠতে পারবে না, তো ঢুকতেই পারবে না প্ল্যাটফর্মে। ঢোকার সময় আমরা স্যানিটাইজ করে দেবো তাদেরকে। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আমরা এই ট্রেন পরিচালনা করব এই 15 তারিখ থেকে। ট্রেন চালাতে প্রস্তুত করা হয়েছে কমলাপুর রেল স্টেশন। জীবাণুনাশক ছেটানোর পাশাপাশি ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে প্ল্যাটফর্ম। অলস পড়ে থাকা ট্রেনগুলোর ভেতরে স্প্রে করা ছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে ট্রেনের জানালা, সিটের হাতল সহ বসার আসন। জীবাণুনাশক ছড়ানোর পরে আমরা ধুলাবালি সব মুছতাছি, ভালো করে পরিষ্কার করতেছি। ফুল পাউডার দিছি, সুডা দিছি, ব্লিচিং পাউডার দিছি। 3 শিফটে আমাকে ধুলাই চলতে আছে প্রতিদিন। জীবাণুনাশক এর জন্য আমরা স্প্রে করতেছি। রেল লাইন পরিদর্শন, ইঞ্জিন পরীক্ষা নিরীক্ষা শেষে কর্মকর্তারা বলছেন বৃহস্পতিবার থেকে ট্রেন চালাতে প্রস্তুত হয়েছে কমলাপুর রেল স্টেশন। প্রস্তুতি আমাদের সম্পন্ন করা আছে। আমরা আমাদের জীবাণুনাশক স্প্রে সহ অন্যান্য যে স্বাস্থ্যবিধি মানার জন্য যে সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করে রেখেছি। যাত্রার 5 দিন আগ পর্যন্ত আগাম টিকিট অনলাইন থেকে সংগ্রহ করা যাবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিদেশগামী শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনছে সরকার। 13 থেকে 27 জুলাইয়ের মধ্যে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে আবেদনের নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর পররাষ্ট্রমন্ত্রী যত দ্রুত সম্ভব টিকা নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিদেশে অধ্যয়নরত যারা করোনা মহামারীতে বর্তমানে দেশে অবস্থান করছেন বা যারা বিদেশে শিক্ষা লাভে ইচ্ছুক, সেই সব শিক্ষার্থীদের টিকার আওতায় আনছে সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশগামী শিক্ষার্থীদের নির্দেশনা দিয়ে এক পরিপত্র জারি করে। এতে বলা হয়, টিকার আবেদনের জন্য শিক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট, ভিসা, বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির কনফার্মেশন ডকুমেন্ট, ছাত্রত্ব প্রমাণ সনদ স্ক্যান করে পিডিএফ ফাইল আকারে 13 থেকে 27 জুলাইয়ের মধ্যে vaccine.coronacell@mofa.gov.bd ঠিকানায় পাঠাতে হবে। ইমেলের সাবজেক্ট হিসেবে অ্যাপ্লিকেশন ফর কোভিড-19 ভ্যাকসিনেশন ফর স্টুডেন্টস স্টাডিং অ্যাব্রোড পাসপোর্ট নাম্বার উল্লেখ করতে হবে। ইমেইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠানোর 3 দিনের মধ্যে টিকা পাওয়ার অ্যাপস সুরক্ষা প্ল্যাটফর্মেও আলাদাভাবে আবেদন করতে হবে। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, বিদেশগামী শিক্ষার্থীরা করোনা টিকা দিলে সহজ হবে তার যাত্রা। তারা তাদের তথ্য, পাসপোর্ট, যেখানে যাচ্ছে, ভিসা না হলেও অ্যাডমিশন হয়েছে কিংবা ওখানে ছাত্রছাত্রী, তারা তাদের তথ্যগুলো দিলে পরে আমরা ফরেন মিনিস্ট্রিতে রেজিস্ট্রেশন করব। তো তাদের জন্য আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ফর ভ্যাকসিনেশন, যাতে তারা নির্বিঘ্নে বিদেশ যেতে পারে, এই ব্যবস্থা হয়েছে। যত দ্রুত সম্ভব টিকা দিয়ে দেওয়ার আহ্বানও জানান পররাষ্ট্রমন্ত্রী। বিদেশের ইউনিভার্সিটি কলেজগুলোকে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
করোনায় দেশের নিঃস্ব নিরন্ন মানুষের পাশে দাঁড়াবে বাংলাদেশ ছাত্রলীগ। আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে ছাত্রলীগের বৈঠক থেকে একথা জানানো হয়েছে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। গত বছর লকডাউনের কারণে দিনমজুরের সংকটে পড়ে গৃহস্থরা। মাঠের ধান কাটবে কে, এই শঙ্কায় কৃষক যখন দিশেহারা, তখন সহযোগিতার হাত বাড়ায় বাংলাদেশ ছাত্রলীগ। মাঠ থেকে ধান তুলে সেটি গোলায় ভরানো পর্যন্ত বিনা পয়সায় এগিয়ে আসেন হাজার হাজার নেতাকর্মী। শুধু ধান কাটাই নয়, লকডাউনের কারণে পেশা হারানো বহু নিরন্নের মুখে এখনো খাবার দিচ্ছে এই সংগঠনটি। মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। বৈঠক শেষে জানানো হয়, দেশের এমন দুর্দিনে এগিয়ে আসা মানবিক দায়িত্ব। করোনা ঊর্ধ্বমুখীর এই পরিস্থিতিতে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন এমনকি অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। 70-এর নির্বাচনে যখন সেই বাঙালির ভাগ্য সুতায় ঝুলছিল, উপকূলীয় অঞ্চলে শরণার্থীকালের ঘূর্ণিঝড় হয়েছিল, তখন বঙ্গবন্ধু নির্বাচনী প্রচারণাকে স্থগিত করে তিনি চলে গিয়েছিলেন উপকূল অঞ্চলে। নেতারা বলেন, শুধু করোনা নয়, দেশের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা আছে। এরই মাঝে হাজির ঈদুল আজহা। উৎসবের এই সময় মানুষ যাতে কষ্টে না থাকে, তাই মাঠে থাকা উচিত ছাত্রলীগের। করোনার হাত থেকে, এই ভয়াবহতা থেকে, সংক্রমণ থেকে রক্ষা করার জন্য সকলকে সচেতন করার দায়িত্বটিও ছাত্রলীগ পালন করবে। সংগঠনের নেতারা বলছেন, তারা সাধ্যমতো কাজ করবেন। তারা চান সাধারণ মানুষও এই উদ্যোগে এগিয়ে আসুক। বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন ধরনের কর্মসূচি ইতিমধ্যে হাতে নিয়েছে এবং সেগুলো বাস্তবায়ন করছে। অক্সিজেন সেবা থেকে শুরু করে আমাদের বিভিন্ন কর্মসূচি আছে, সচেতনতামূলক কার্যক্রম। ঈদুল আজহা পালন করতে যে আমাদের স্বাস্থ্য ঝুঁকি যেন কোনোভাবে বৃদ্ধি না পায়, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমরা সেরকম নির্দেশনা দেওয়া থাকবে। সমালোচনা আছে ভালো কাজের পাশাপাশি মন্দ কাজের দুর্নামও আছে, কিন্তু এটিও সত্য যে অনেক মহৎ উদ্যোগেও সদা জাগ্রত বাংলাদেশ ছাত্রলীগ। সেই পাশে থেকে এই বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে যাবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে মালয়েশিয়া থেকে আসা যাত্রীদের জন্য 14 দিন কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা রয়েছে। বাংলাদেশ সরকারের এমন বিধিনিষেধের বেড়া জালে বিপাকে পড়েছেন মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। অন্যদিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের খরচ জোগাতে না পেরে গ্রেফতার হওয়ার আতঙ্কে ভুগছেন প্রবাসীরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়া সরকারের চলমান রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচিতে মাত্র 500 রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফেরার সুযোগ দেয়। কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়া অথবা মালয়েশিয়া থেকে বাংলাদেশ যেখানেই যান না কেন, প্রবাসীদের থাকতে হবে 14 দিনের কোয়ারেন্টিনে। এ অবস্থায় বাংলাদেশে গিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার খরচ জোগানো নিয়ে বিপাকে পড়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশের সরকার যদি আমাদের হোটেল কোয়ারেন্টিনটা এটা সুযোগ সুবিধা দিত, তার জন্য আমাদের জন্য খুব ভালো হতো। গত 2 মাস যাবত লকডাউন থাকার কারণে আমরা না খেয়ে না দিয়ে অনেক কষ্টে দিন পার করতেছি। সরকারের কাছে আকুল আবেদন, সরকার যেন অতি দ্রুত আমাদেরকে দেশে ফিরে সুযোগ করে দেয়। আমাদের কাছে কোনো টাকা নাই, আমরা চাইতেছি যেন সরকার এটা আমাদের জন্য বাড়িতে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে। এদিকে লকডাউনের কারণে মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নির্মাণ সাইট, কলকারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। লকডাউনে বেকার থাকা প্রবাসীরা অতিরিক্ত বিমান ভাড়া দিয়ে দেশে ফেরত যেতে পারলেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের খরচ নিয়ে উৎকণ্ঠায় অনেকে। এ অবস্থায় বাংলাদেশ সরকারকে প্রবাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শ্রমিক নেতারা। বাংলাদেশ সরকার, শ্রমিক বান্ধব নেত্রী, আপনার নিকট আমাদের অনুরোধ, আপনি দয়া করে এই মুহূর্তে কোয়ারেন্টাইন টাকা মাফ করে দেন এবং সরকার বহন করুন, তাহলে তারা বাঁচবে এবং দেশে যেতে পারবে। মালয়েশিয়ায় চলমান ন্যাশনাল রিকভারি প্ল্যানের প্রথম দফার লকডাউনে নির্মাণ সাইট সহ বন্ধ রয়েছে বিভিন্ন শিল্প কারখানা ও দোকানপাট। এতে প্রবাসীরা রয়েছেন আর্থিক সংকটে, ভুগছেন শারীরিক ও মানসিক চিন্তায়। প্রবাসীদের এমন দুঃসময়ে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন খরচ বহন করে সরকারকে পাশে থাকার দাবি জানিয়েছেন তারা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ফ্যামিলি ভিসা চালু করল কাতার। এখন থেকে ঘরে বসে ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় একে একে সব বিধিনিষেধ প্রত্যাহার করে নিচ্ছে কাতার। মহামারীর কারণে দেশটিতে দীর্ঘদিন বন্ধ ছিল ফ্যামিলি ভিসা, তবে সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর ফের চালু করা হলো এই ভিসা।
ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে কাতারের রেড জোনের তালিকায় থাকা ভারত, পাকিস্তান ও বাংলাদেশকেও ফ্যামিলি ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। করোনা পরিস্থিতি ভালো হওয়ার কারণে কাতার সরকার নতুনভাবে ফ্যামিলি ভিসা দিচ্ছে এবং আমরা পরিজনকে এখানে আনার সুযোগ পাবো। ফের এই ভিসা চালু হয় খুশি প্রবাসীরা। এখন থেকে পরিবার পরিজন নিয়ে যেতে পারবেন তারা। এই করোনা মহামারীর মধ্যেও কাতার সরকার যে ফ্যামিলি ভিসা নতুনভাবে ইস্যু করার উদ্যোগ নিয়েছে, তার জন্য আমরা বাংলাদেশি প্রবাসীর পক্ষ থেকে কাতার সরকারকে অনেক অনেক ধন্যবাদ। ফ্যামিলি ভিসা চালু করাতে বাংলাদেশিদের পক্ষ থেকে কাতার সরকারকে অসংখ্য ধন্যবাদ। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপ মিত্রাস2 এর মাধ্যমে ঘরে বসে ভিসার জন্য আবেদন করা যাবে। এছাড়া বিজনেস ভিজিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসাও চালু করেছে কাতার। সময় সংবাদ, দোহা, কাতার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও ফরাসি ডাক বিভাগ লা পোস্টের সহায়তায় স্মারক ডাক টিকিট অবমুক্ত করা হয়েছে। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন যৌথভাবে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন। স্বাস্থ্যবিধি মেনে এই আয়োজনে দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর লেখা কারাগারের রোজনা মোচার ফরাসি সংস্করণ সহ 2টি বই ডাক বিভাগকে উপহার দেন। টাইটানিক এক ট্র্যাজেডির নাম। ব্রিটেনের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে তৎকালীন কুইন্সটাউন, বর্তমান আয়ারল্যান্ডের কোভে শেষবারের মতো নোঙর করে ছেড়ে যাওয়ার পরই উত্তর আটলান্টিকে ডুবে যায় টাইটানিক। আয়ারল্যান্ডের সেই কোভ ঘুরে টাইটানিক ট্র্যাজেডির বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে। এভাবেই ছোট ছোট বোটে করে মূল টাইটানিক জাহাজে শেষ যাত্রায় অংশ নিয়েছিল 123 জন যাত্রী কুইন্সটাউন থেকে। 1912 সালের 11 এপ্রিল এখান থেকে ছেড়ে যাওয়ার পর 14 এপ্রিল রাত 11:40 আইসবার্গ বা বরফখণ্ডের সঙ্গে সজোরে ধাক্কা লেগে উত্তর আটলান্টিকে ডুবে যায় টাইটানিক। সলিল সমাধি হয় 1517 জনের। তৎকালীন কুইন্সটাউন ও বর্তমান কোভের যাত্রী ছাউনিতেই এখন টাইটানিক মিউজিয়াম, যেখানে নিহত অনেকের ছবি রক্ষিত রয়েছে জাহাজের ক্যাপ্টেন ও ক্রুদের ছবিও। টাইটানিকের ভ্রমণ থেকে শুরু করে ডুবে যাওয়ার অবিকল বর্ণনাও মিলবে এখানে। ভিডিওতে বর্ণনাও করা হয় পর্যটকদের জন্য। বিখ্যাত বেদনার জায়গাটিতে দেশি বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে প্রতিদিন। ছুটে আসেন বাংলাদেশিরাও। এই জায়গাটাতে আমরা আসি কারণ এখান থেকে যাওয়ার পরে টাইটানিক জাহাজ ডুবে যায়, তো আসলে মনটা খারাপ হয়ে যায়। এখানে সেই টাইটানিক জাহাজের মিউজিয়াম আছে, মিউজিয়ামে সেই তখনকার সময়ে যে যাত্রী ছিল তাদের স্মৃতিচারণে অনেক কিছু রেখে দেওয়া হয়েছে। সেই জিনিসগুলো আমরা যখন দেখি তখন আমরা সেই ট্র্যাজেডির সেই মুহূর্তে হারিয়ে যাই। এটা একটা ঐতিহাসিক প্লেস, আয়ারল্যান্ডের কোভ আয়ারল্যান্ড। সো এখানে লটস অফ টুরিস্ট আছে এভরি ইয়ার। 2 ঘন্টা 40 মিনিট সময় নিয়ে আটলান্টিকের 13,000 ফুট নিচে তলিয়ে যায় টাইটানিক, যা পৃথিবীর ইতিহাসে বিশাল ট্র্যাজেডিগুলোর একটি। তৎকালীন কুইন্সটাউন এবং বর্তমান কোভের এখান থেকে 123 জন যাত্রী ছোট ছোট বোটে করে মূল টাইটানিকে ভ্রমণ করেন। এরপরে উত্তর আটলান্টিকে ডুবে যায় টাইটানিক। এখনও যারা এখানে ভ্রমণে আসেন সেই সময়ের কথা স্মরণ করেন বেদনার মন নিয়ে। আয়ারল্যান্ডের তৎকালীন কুইন্সটাউন এবং বর্তমান কোভ থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মডার্নার টিকা নিতে ঢাকা সহ 12 সিটিতে উপচে পড়া ভিড়। কোভিড নিয়ন্ত্রণে গণহারে টিকাদান বড় হাতিয়ার। একদিনে সারা দেশে 203 জনের মৃত্যু। ঈদের জন্য বুধবার মধ্যরাত থেকে 8 দিন চলবে বাস, ট্রেন, লঞ্চ, বিমান। খোলা থাকবে শপিং মল। 23 জুলাই থেকে 2 সপ্তাহ গার্মেন্টস সহ সব কিছু বন্ধ। এবং রাজধানীর সরকারি ভবনগুলো এখন যেন এডিসের ডিপো। সমন্বিত পদক্ষেপ না নিয়ে চিরুনি অভিযানে কাজ হবে না, মন্তব্য বিশেষজ্ঞদের। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গেই থাকুন সময়।